হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গল্প দ্বিতীয় বসন্ত, কলমে আরিফ চৌধুরী, পর্ব সংখ্যা ৮। ঝুমা খিলখিল করে হেসে বলল, কথা বলতে পারে তো? শেহরিয়ার ভান করে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আলহামদুলিল্লাহ, আমি তো ভেবেছিলাম আমার কপালটাই পোড়া। এতক্ষণ ধরে একাই বকবক করছি আর উনি নিশ্চুপ হয়ে শুনছেন। বাচ্চাগুলো হো হো করে হেসে উঠল। শেহরিয়ার আবার প্রশ্ন করল, তাহলে আমার সঙ্গে কথা বলে না কেন? ঝুমা কাঁধ জাকিয়ে বলল, দিদি সবার সঙ্গে কথা বলে না, আমরা অনেক দিন ধরে চিনি বলেই কথা বলে। শেহরিয়ার ঠোঁট কামড়ে মাথা নেড়ে বলল, ও, তাহলে বুঝি আমি এখনো মানুষ ক্যাটাগরিতে উঠতে পারিনি। আবারও হাসির রোল পড়ে গেল। কয়েক মুহূর্ত নীরব থেকে শেহরিয়ার ক্যামেরাটা খুলল। স্ক্রিনে সেদিন তোলা ছবিটা বের করে কুহুর সামনে ধরল। ছবিতে কুহু দূরে বসে ক্যানভাসে রঙের আঁচড় দিচ্ছে। চারপাশে পদ্মার জল, বটগাছের ছায়া আর সোনালি বিকেলের আলো সব মিলিয়ে দৃশ্যটা যেন কোনো শিল্পীর স্বপ্ন। শেহরিয়ার মুগ্ধ কণ্ঠে বলল, আমি এই ক্যানভাসটা কিনতে চাই। কুহু একবার ছবিটার দিকে তাকালো, তারপর শান্ত স্বরে বলল, আমি আমার ছবি বিক্রি করি না। দামটা আপনি বলুন। এর কোনো দাম নেই। তাহলে একটা অনুরোধ করতে পারি? কুহু এবারও নিশ্চুপ। শেহরিয়ার হালকা হেসে বলল, আপনার সঙ্গে পরিচিত হওয়া যাবে? কুহু সোজাসাপটা উত্তর দিল, না, শুধু পরিচয়, বন্ধুত্ব না। বিরক্তও করব না। না। শেহরিয়ারের হাসিটা এবার একটু ম্লান হয়ে এলো। আপনি এত রূঢ় কেন? কুহু তার দিকে তাকালোই না। রং তুলি, ক্যানভাস, পানির পাত্র সব ধীরে ধীরে গুছিয়ে ব্যাগে ভরে নিয়ে কোনো উত্তর না দিয়েই নদীর পাড় ছেড়ে হাঁটতে শুরু করলো। আজ আর তার ছবি আঁকা হলো না। শেহরিয়ার কয়েক পা এগিয়ে ডাকলো, এই কুহু। কুহুর পদক্ষেপে কোনো পরিবর্তন এলো না, যেন ডাকটা তার কানে পৌঁছায়নি। শেহরিয়ার হেসে নিজের মনেই বলল, বাহ, জীবনে এই প্রথম কোনো মেয়ে আমাকে এমন সুন্দরভাবে পাত্তাই দিল না। ব্যাপারটা অদ্ভুত, তবে মন্দ লাগছে না। সে ফিরে এসে বাচ্চাদের মাঝখানে বসে পড়ল। আচ্ছা, তোমাদের কুহু দিদির বাড়ি কোথায়? রাহিন মাথা নেড়ে বলল, জানি না। কি করে জানো না? তোমরা তো রোজ আসো। মনিয়া বলল, দিদি আসে, আমাদের পড়ায়, গল্প করে, তারপর চলে যায়। আমরা কোনোদিন জিজ্ঞেস করি নাই। শেহরিয়া হেসে মাথা নাড়ালো। তোমাদের দিদি তো দেখছি একেবারে রহস্য মানুষ। নাম জানলাম, কিন্তু মানুষটাকে একটুও জানা হলো না। একটু থেমে দূরে মিলিয়ে যাওয়া কুহুর পথের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, মানুষটাও অদ্ভুত। কেউ ভদ্রভাবে দুটো কথা বলতে চাইলে এভাবে এড়িয়ে যায়। এটাকে কি বিনয় বলবো, নাকি অপমান? যাই হোক, আমি কিন্তু এত সহজে হাল ছাড়ার ছেলে নই কুহু। এদিকে বাড়িতে ফিরতে কুহুকে কাছে ডাকলেন সেলিম মিয়া। কুহু যান, এদিকে একবার আয় মা। কুহু ব্যাগটা নামিয়ে শান্তভাবে বাবার সামনে গিয়ে দাঁড়ালো। সেলিম মিয়া কিছুক্ষণ মেয়ের মুখের দিকে তাকিয়ে রইলেন, তারপর গলা খাকারি দিয়ে বললেন, আগামীকাল দুপুরে কিছু অতিথি আসবে। কুহু নির্বিকার কণ্ঠে জিজ্ঞেস করল, কেন? মিনার বেগম রান্নাঘর থেকে বেরিয়ে এসে মৃদু হাসলেন, তোকে দেখতে আসবে। কুহুর ভ্রু কুঁচকে গেল। আমাকে দেখতে?
সেলিম মিয়া এবার দৃঢ় স্বরে বললেন, হ্যাঁ, পাত্রপক্ষ আসবে। অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি, আর কোনো কথা নয়। কুহুর মুখ থেকে মুহূর্তেই সমস্ত রং উধাও হয়ে গেল। ঠোঁট দুটো কেঁপে উঠল, কিন্তু কোনো শব্দ বের হলো না। সে একবার বাবার দিকে একবার মায়ের দিকে তাকালো, তারপর খুব ধীর কণ্ঠে বলল, আমি তো বলেছিলাম আমি আর বিয়ে করতে চাই না। সেলিম মিয়া মেয়ের কাঁধে হাত রেখে নরম গলায় বললেন, চাওয়া না চাওয়ার বাইরেও জীবন কিছু দায়িত্ব থাকে মা। আমরা তো চিরদিন তোর পাশে থাকবো না, অন্তত একবার মানুষগুলোকে দেখে নে। পছন্দ না হলে জোর করব না, কিন্তু না দেখে না শুনেই দরজা বন্ধ করে রাখিস না। কুহু কোনো উত্তর দিল না, মাথা নিচু করে ধীরে ধীরে নিজের ঘরের দিকে চলে গেল। দরজাটা ভেতর থেকে বন্ধ করে কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইল, যেন চারপাশের সব শব্দ এক নিমিষে স্তব্ধ হয়ে গেছে। বিয়ে শব্দটা এখন তার কাছে কোনো স্বপ্ন নয়, আতঙ্ক। পুরুষ এই শব্দটার মধ্যেও সে আর নিরাপত্তা খুঁজে পায় না, বরং অদৃশ্য এক ভয় বুকের ভিতর কাটা হয়ে বিঁধে থাকে। একসময় যে বিশ্বাসকে আঁকড়ে ধরে জীবন সাজাতে চেয়েছিল, আজ সেই বিশ্বাসের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছে সে। মানুষকে বিশ্বাস করতে চায়, কিন্তু মন আর সায় দেয় না। মনে হয় যতবার কাউকে আপন ভাববে, ততবারই ভাগ্য তার হাত থেকে সবকিছু ছিনিয়ে নেবে। সে ধীরে ধীরে বিছানায় শরীর এলিয়ে দিল, সিলিংয়ের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল অনেকক্ষণ। তার মনে হতে লাগলো, এত কষ্টে গুছিয়ে নেওয়া জীবনটাই বুঝি আবার ঝড়ের পূর্বাভাস বইছে। অনেক পরিশ্রমের বুকের ভেতরের ক্ষতগুলোকে শুকিয়ে এনেছে। আবার যদি কেউ এসে সেগুলো রক্তাক্ত করে দেয়, যদি আবার কোনো মিথ্যে ভালোবাসা, কোনো মায়ার জাল তাকে গ্রাস করে, যদি আবারও একদিন সব হারিয়ে নিঃস্ব হয়ে যেতে হয়, না, সেই সাহস আর তার নেই। চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হতেই স্মৃতিগুলো দরজা ভেঙে ঢুকে পড়ল। জিসানের হাসি মুখ, তরির বিশ্বাস ভরা আশ্বাস, একটি ছোট্ট ফ্ল্যাট, অনাগত সন্তানের প্রথম খবর শুনে আনন্দে কেঁপে ওঠা বুক, তারপর সেই অভিশপ্ত বিকেল, বন্ধ দরজার ওপাশের বিশ্বাসঘাতকতার দৃশ্য, রক্তে ভেসে যাওয়া মেঝে, হাসপাতালের সাদা দেওয়াল, আর ডাক্তারদের সেই নির্মম ঘোষণা, আমরা দুঃখিত। কুহু হঠাৎই চোখ মেলে তাকালো। বুকের ভেতরটা ধক ধক করছে, নিঃশ্বাস ভারী হয়ে এসেছে, কপালে চিকচিক করছে ঘাম। দু হাতে মুখ ঢেকে ফিসফিস করে বলল, কেন কেন বারবার ফিরে আসো তোমরা? আমি তো ভুলে যেতে চাই, আমি আর পারি না। অশ্রু গড়িয়ে পড়তে লাগলো বালিশে। অতীত বড় নিষ্ঠুর। যে মানুষ ভুলে যেতে চায়, অতীত ঠিক তাকেই সবচেয়ে বেশি তাড়া করে বেড়ায়। কখনো কোনো শব্দে, কখনো কোনো গন্ধে, কখনো আবার একটি সাধারণ ঘটনাকেও অজুহাত বানিয়ে পুরনো ক্ষতগুলো নতুন করে রক্তাক্ত করে দেয়। কুহু ধীর পায়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। আয়নার স্বচ্ছ কাছে ভেসে উঠল তার অবয়ব। অনেকক্ষণ নিজের দিকেই তাকিয়ে রইল। মনে হলো আয়নার ওপাশে দাঁড়িয়ে থাকা মেয়েটা যেন সে নয়, সম্পূর্ণ অপরিচিত এক নারী। একটা সময় এই চোখ দুটো ভরে থাকতো রঙিন ভবিষ্যতের স্বপ্নে। বিয়ে নিয়ে কত হাসি ঠাট্টা, কত কল্পনা, কত পরিকল্পনা। লাল শাড়ি, নতুন সংসার, ভালোবাসায় ভরা একটি পরিবার, স্বামীর হাত ধরে সারা জীবন পথ চলা, এসব নিয়েই ছিল তার ছোট্ট পৃথিবী। তখন মনে হতো ভালোবাসা মানেই নিরাপত্তা, বিয়ে মানেই সারা জীবনের আশ্রয়। কিন্তু আজ বিয়ে শব্দটা কানে আসলেই বুকের ভিতর অদ্ভুত এক ভয় নেমে আসে।
মনে হয় কেউ যেন তার পুরনো ক্ষতগুলো আবার ছিঁড়ে খুলে দিচ্ছে। যে সম্পর্ক একদিন তার কাছে স্বপ্ন ছিল, আজ সেটাই সবচেয়ে বড় দুঃস্বপ্ন। একসময় সে নতুন সংসারের স্বপ্ন দেখত, আর এখন নতুন সম্পর্কের কথা ভাবলেই শ্বাসরুদ্ধ লাগে। আগে ভালোবাসার গল্প শুনলে মুগ্ধ হতো, এখন সেসব গল্পের শেষটুকুই আগে খুঁজে বেড়ায়। কারণ সে জানে সব গল্পের সমাপ্তি সুখে লেখা হয় না। আয়নার দিকে তাকিয়ে কুহু নিজের চোখের গভীরে জমে থাকা ভয়টা স্পষ্ট দেখতে পেল। ঠোঁটের কোণে এক চিলতে তিক্ত হাসি ফুটে উঠল। মনে মনে বলল, একটা মানুষই যথেষ্ট ছিল আমার ভালোবাসার সংজ্ঞা বদলে দিতে। এখন আর বিয়ে নয়, কাউকে বিশ্বাস করার কথাও ভাবতে ভয় লাগে। যদি আবারও কোনো হাসির আড়ালে লুকিয়ে থাকা বিশ্বাসঘাতকতা, যদি আবারও নিজের হাতে গড়া পৃথিবীটা এক মুহূর্তে ভেঙে পড়ে। প্রশ্নগুলোর কোনো উত্তর নেই আজ, হয়তো কোনো একদিন ঠিকই উত্তর মিলবে। আজকাল তরির আচরণে রীতিমতো হাঁপিয়ে উঠেছে জিসান। একসময় যে মেয়েটার জন্য সবকিছু ছেড়ে এসেছিল, আজ সেই মানুষটার সঙ্গে একই ছাদের নিচে থেকেও যেন দম বন্ধ লাগে তার। প্রতিটি মুহূর্তে সন্দেহ, জেরা, অকারণ রাগ আর হুমকি, সব মিলিয়ে সংসারটা ধীরে ধীরে কারাগারে পরিণত হয়েছে। মাঝে মধ্যে তার মনে হয় একটু নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা যদি কোথাও পাওয়া যেত। অফিসটাই এখন তার একমাত্র স্বস্তির আশ্রয়। অন্তত কয়েক ঘন্টার জন্য হলেও সেখানে কেউ তার অতীত নিয়ে প্রশ্ন করে না, ঘরে ফিরতে দেরি হলে কৈফিয়ত চায় না। এই কারণে ইদানিং রিমির সঙ্গে কথা বলতে ভালো লাগে তার। মেয়েটা অযথা ব্যক্তিগত বিষয়ে নাক গলায় না, আবার প্রয়োজন হলে মন খুলে দু একটা কথাও বলে। জিসানের কাছে ব্যাপারটা নিছক বন্ধুত্বই, কিন্তু সেই সামান্য বন্ধুত্বটুকুও যেন তার এলোমেলো জীবনে খানিকটা শান্তির বাতাস এনে দেয়। সেদিনও অফিস ছুটি হওয়ার পর দুজনে কাছের পার্কে এসে বসলো। সন্ধ্যার আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। কৃষ্ণচূড়ার পাতার ফাঁক গলে বাতাস এসে ছুঁয়ে যাচ্ছে দুজনকে। দূরে কয়েকটা শিশু দৌড়ঝাঁপ করছে, কোথাও আবার কোনো বৃদ্ধ দম্পতি ধীর পায়ে হাঁটছেন। জিসান বেঞ্চের পেছনে মাথা ঠেকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। রিমি পাশ ফিরে তাকিয়ে মৃদু হেসে বলল, আজ খুব ক্লান্ত লাগছে তোমাকে। জিসান ঠোঁটের কোণে ম্লান হাসি টেনে বলল, শরীরে ক্লান্তি হলে বিশ্রাম নিলেই চলে যায়। কিছু ক্লান্তি আছে যত বিশ্রামই নাও কমে না। রিমি কয়েক সেকেন্ড চুপ থেকে ধীরে স্বরে বলল, সব মানুষের জীবন বাইরে থেকে যতটা সুন্দর দেখায়, ভেতরে ততটা নয়। কেউ মুখে হাসি রাখে, কেউ কান্না লুকিয়ে রাখে। জিসান তার দিকে তাকালো। আজ যেন রিমির চোখে অন্যরকম এক বিষণ্ণতা। তোমারও কি এমন কোনো গল্প আছে? রিমি মৃদু হেসে মাথা নিচু করল। গল্প না, দুঃস্বপ্ন বললেই বেশি মানায়। সেই দুঃস্বপ্নের কথা বলা যাবে আমায়? রিমি কিছুক্ষণ চুপ করে বসে রইল। পদ্ম পাতার উপর জমে থাকা শিশিরের মতোই তার চোখের কোণে টলমল করছিল জল। অনেকদিন ধরে বুকের ভিতর আটকে রাখা কথাগুলো আজ যেন নিজে থেকে বেরিয়ে আসতে চাইছে। জিসানও কোনো তাড়া দিল না, কেবল নীরবে পাশে বসে রইল। অনেকক্ষণ পর রিমি গভীর নিঃশ্বাস ফেলে বলল, জানো, 2 বছর আগে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম সাজ্জাদকে। সবাই বলতো ভালোবাসার বিয়ে নাকি সবচেয়ে সুন্দর হয়। আমিও বিশ্বাস করেছিলাম। ভেবেছিলাম মানুষটা যেহেতু আমাকে এতটা ভালোবাসে, তাই জীবনের শেষ দিন পর্যন্ত আগলে রাখবে। আমাদের দুই পরিবারই শেষ পর্যন্ত রাজি হয়েছিল। খুব বেশি ঝামেলা হয়নি। আমি ভেবেছিলাম যুদ্ধটা শেষ, অথচ আসল যুদ্ধটা শুরু হয়েছিল বিয়ের পর।
জিসান নীরবে শুনছে। রিমি আবার বলল, প্রথম কয়েকদিন সব ঠিকই ছিল, তারপর ধীরে ধীরে শাশুড়ি ননদদের আসল রূপ বের হতে লাগলো। সকাল থেকে রাত পর্যন্ত কোনো না কোনো অজুহাতে খোটা, রান্না ভালো হয়নি, কাপড় ঠিকমতো ধোয়া হয়নি, হাঁটাচলা পছন্দ হয়নি, কোনো না কোনো কারণ বের করে অপমান করত। এসবও সহ্য করা যেত, কিন্তু তারপর শুরু হলো আরেকটা অধ্যায়। তারা চাইলো আমি বাবার বাড়ি থেকে টাকা এনে দিই, যৌতুক। কথাটা সরাসরি বলতো না, বলতো, তোমার বাবা তো অবস্থা সম্পন্ন মানুষ, মেয়ের সুখের জন্য এটুকু করতেই পারেন। রিমির কণ্ঠ কেঁপে উঠল। আমি না বললেই শুরু হতো মানসিক নির্যাতন। কখনো খেতে দিত না, কখনো দরজা বন্ধ করে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখতো। প্রথম দিকে সাজ্জাদ আমার হয়ে কথা বলতো, তখনও মনে হতো মানুষটা অন্তত আমার পাশে আছে। চোখ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। কিন্তু মানুষ বদলাতে খুব বেশি সময় লাগে না জিসান। ধীরে ধীরে সেও তার মা আর বোনের কথাতেই চলতে শুরু করলো। যে ছেলেটা একসময় আমার হাত ধরে বলেছিল তোমার চোখে জল আসতে দেব না, সেই মানুষটাই একদিন আমার গালে প্রথম থাপ্পড় মেরেছিল। বিয়ের 6 মাসের মাথায় জানতে পারলাম সাজ্জাদ নিয়মিত জুয়া খেলে। শুধু জুয়াই নয়, মাদকেও আসক্ত ছিল। বাইরে সবাই তাকে ভদ্র ছেলে ভাবত, কিন্তু ঘরের দরজা বন্ধ হলেই যেন আরেকটা মানুষ হয়ে যেত। নেশার টাকা শেষ হলেই আমার উপর ঝাঁপিয়ে পড়ত। আমার চাকরির পুরো বেতনটা মাসের প্রথম দিনেই নিয়ে নিত। নিজের হাতে একটা টাকাও রাখতে দিত না। যদি বলতাম আমার কিছু প্রয়োজন আছে, তখন বলতো তোর প্রয়োজন পরে হবে, আগে আমার দরকার। জিসানের মুখ শক্ত হয়ে উঠল। রিমি থামল না। আমি বাধা দিলে ঘন্টার পর ঘন্টা মারধর করত। এক রাতে তো কথাটা শেষ করতে পারল না, চোখ টলমল করে উঠল। কিছুক্ষণ পর নিজেকে সামলে বলল, এক রাতে আমাকে ঘরের খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল সারা রাত, শুধু এই কারণে যে আমি তার হাতে টাকা তুলে দিতে পারিনি। হাত পা অবশ হয়ে গিয়েছিল, তবু কারো মন গলেনি। ভোরে শাশুড়ি এসে বলেছিল আর একটু শিক্ষা হোক, বউ বেশি মাথা তুললে এমনই হয়। জিসানের বুকের ভেতরটা অদ্ভুতভাবে মোচড় দিয়ে উঠল। রিমি তিক্ত হেসে বলল, একদিন তো সব সীমা ছাড়িয়ে গেল। সাজাতে নেশার টাকা দরকার, আমি বললাম আমার কাছে 1 টাকাও নেই। ও তখন আমার চুল মুঠো করে ধরে বলেছিল। রিমি চোখ বন্ধ করলো। টাকা নাই তো কি হয়েছে, বাইরে গিয়ে বেড়াদের সঙ্গে শুইয়া হইলেও টাকা নিয়ে আয়, আমার টাকা লাগবো, টাকা। শেষ কথাটা বলতে গিয়ে তার গলা ভেঙে এলো। সেদিন বুঝেছিলাম আমি তার স্ত্রী নই, আমি শুধু তার কাছে একটা উপার্জনের যন্ত্র, একটা শরীর যেটাকে সে নিজের প্রয়োজন মতো ব্যবহার করতে পারবে। রিমি চোখের জল মুছে ধীরে বলল, সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম, আর নয়। মানুষ যদি নিজের সম্মানটাই হারিয়ে ফেলে, তাহলে সংসার টিকিয়ে রেখে লাভ কি? অনেক লড়াই করেছি, আদালতের বারান্দায় দাঁড়িয়েছি, আত্মীয় স্বজনের কথা শুনেছি, সবাই বলেছে মেয়েদের একটু সহ্য করতে হয়, কিন্তু আমি আর পারিনি। বিয়ের ঠিক 1 বছর পূর্ণ হওয়ার আগেই সেই সম্পর্কের ইতি টেনে বেরিয়ে এসেছিলাম। জানো জিসান, মানুষ ভাবে ডিভোর্সের কাগজে একটা সম্পর্ক শেষ হয়ে যায়, আসলে না। সম্পর্ক শেষ হয় অনেক আগে। যেদিন সম্মানটা মরে যায়, সেদিনই ভালোবাসাও দাফন হয়ে যায়। এরপর শুধু কাগজে তারিখ লেখা বাকি থাকে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।
যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।